ডিওয়াইএফআই এর ডাকে লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ ইনসাফ ব্রিগেড শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস শহরের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। দূর দূরান্তের জেলা থেকেও আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। 50 দিনের কোচবিহার থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রার শেষে 2200 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। আর তারপর আজ ব্রিগেডে মহাসমাবেশ। কি কি বার্তা দেবেন বাম নেতৃত্ব, সেদিকে অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে সকাল থেকে যে ভিড় জমতে শুরু করেছে, ভোরের আলো ফোটার আগে থেকেই আজ ব্রিগেডে আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দ্বিস্তরীয় মঞ্চ প্রায় প্রস্তুত, আর কিছুক্ষণ পরেই শুরু হবে মূল অনুষ্ঠান। রাজনৈতিক বক্তৃতা দেওয়ার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং তার আগে তুঙ্গে চলছে প্রস্তুতি। কতটা উজ্জীবিত, কতটা আত্মবিশ্বাসী বাম নেতৃত্ব, কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাবো আপনাদের। বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে, কারণ দেশে ছন্দপতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে। সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয়, বাংলাকে আগে ফিরে পেতে হবে। দেশ স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে। আরএসএস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, তৃণমূলকে ব্যবহার করে, টাকা পয়সা খরচা করে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে। তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ঐক্য, তার সম্প্রীতি, তার রাজনীতি, তার প্রশাসন, তার মূল্যবোধ, সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটা প্রজন্ম এগিয়ে আসলে বাংলার আবার পুনর্জাগরণ সম্ভব। প্রায় 15 বছর পর বাম যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশ, আর তাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক আজ ব্রিগেড যাবেন, যে লোকগুলো সিপিএম কে ভোট দেবেন না। অর্থাৎ সিপিএম এর কাছে তো ব্রিগেড নতুন নয়, 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, ব্রিগেডে এত মানুষ এলো। আরে ঘোড়ার ডিম সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপি কে ভোট দিচ্ছে সিপিএম। সিপিএম এ যারা যাবেন আজকে লাল ঝান্ডা নিয়ে, তারা চক্ষু লজ্জায় তো বলতে পারবেন না। তাদের মধ্যে কিছু মানুষ যাদের বাড়িতে কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভান্ডার, তারা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর যারা অন্ধ তৃণমূল বিরোধী, তারা বিজেপিকে গিয়ে ভোট দেবেন। সিপিএম এর খাতা তো থাকবে শূন্য। তো এবারের ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না। 42টা সিটে সিপিএম এর ক্ষমতা থাকলে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে, তো ব্রিগেডের ভ্যালু কি আছে? ব্রিগেডের ভ্যালু নেই। আলোচনায় আসবো বিমল শঙ্কর বাবু। বিমল শঙ্কর বাবু, বাইনারি পলিটিক্স একেবারে পরিষ্কার এ রাজ্যের ক্ষেত্রে, এবং সেখানে কোথাও এই ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ একটা অন্য ডাইমেনশন, একটা অ্যাডিশনাল ডাইমেনশন যোগ করবে বলে আপনার মনে হয়? না, বাইনারি পলিটিক্স তো আমরা জানি, আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি চর্চা করি। আজকে আপনারা যেরকম কভারেজ দিচ্ছেন 5-6 জন রিপোর্টারকে নামে, সেটা আপনাদের ব্যাপার, আমি তো আর আপনাদের জ্ঞান দিতে পারি না। আগে বলতে দিন। সেটাতে আমার তো মনে হচ্ছে 5% নয়, সিপিএম বোধহয় 50% পায়, আর শূন্য নয়, তারা বোধহয় 200 পেয়েছে। সুতরাং কভারেজ আপনারা যথেষ্ট দিচ্ছেন, ঠিক আছে। কোন রাজনৈতিক দলকে কভারেজ দেবেন কিনা আপনাদের ব্যাপার। আমার শুধু কতগুলো বিষয় চোখে লাগলো। এক, মাঠে জাতীয় পতাকায় ফর দ্য ফার্স্ট টাইম, বড় বেশি বিলম্বিত বোধোদয় হলো জাতীয়, এই আসলে ব্যাপারটা অন্য তো, এখন আবার জাতীয় পতাকাকে ধরে বাঁচার চেষ্টা। দ্বিতীয় কথা, আজকে কি ওরা ফরমালি বামফ্রন্টের মৃত্যু ঘোষণা করলো? কারণ আমি অন্তত বামফ্রন্ট তৈরি হওয়া থেকে দেখেছি 77 থেকে বামফ্রন্টের নামে সমাবেশ হয়েছে। এবারে সিপিআই, সিপিএম, সিপিআই আরএসপি ফরওয়ার্ডকে যাতে তাড়ানো যায়, ওই জন্যে ডিওয়াইএফ এর নামে সমাবেশ করেছে। আমি জানি না যে বামফ্রন্টের বাকি শরিকরা কি বলবে। থার্ড হচ্ছে, আমি ভেবেছিলাম ওখানে 2-4টে উর্দুতে শব্দ থাকবে, কারণ ইনসাফ যাত্রা, ন্যায় বিচার যাত্রা তো নয়। ন্যায় বিচার তো বাংলাটা ব্যবহার করা যেত, জানি না ভাষণগুলো উর্দুতে হবে কিনা। এর মধ্যে অন্য বার্তা আছে, সেই বার্তা কতখানি কি সফল হবে যে সংখ্যালঘু মানুষের কাছে? সে তো দেশের মানুষের কাছে এই প্রশ্ন ছিল যে ইন্ডিয়ার বদলে হঠাৎ ভারত কেন, সেই প্রশ্ন তো দেশের মানুষ তুলেছিলেন, তাই না? আপনি তো ঝাঁপিয়ে পড়বেন এদের সমর্থনে, সেটা আমি জানি। আর একটা কথা বলি, আমি লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যাই করো, এটা হচ্ছে রাজ্য সরকার স্পন্সর
বারাসত ব্রিগেড, যখনই বিজেপির মানুষজন আসে রাস্তাঘাটে আটকানো হয়, মারধর করা হয়, একটা জায়গায় কোথাও বাধা দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। একটু আগে সরাসরি সেই অভিযোগ আমরা দেখিয়েছি, একটু আগে সেই অভিযোগ আমরা দেখিয়েছি যে কিভাবে বাস বার করে বিধানসভার সামনে, কিভাবে বিধানসভার যে হোস্টেল রয়েছে সেই সামনে কিভাবে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করছেন সৈকত। না, আমি যে বিমলদা যতটা সময় এনার্জি এখানে ব্যয় করলেন সেই পরিমাণ এনার্জি যদি গীতা পাঠে ব্রিগেড ভারতে ব্যবহার করতেন তাহলে অন্তত মাঠটা ভরতো। 5000 লোক নিয়ে 50,000 জন। আমি বলছি ওই গীতা পাঠে ব্রিগেডটা আপনাদের ফ্লপ হয়েছে, সেই ফ্রাস্ট্রেশন থেকে কথা বলছেন। আমি একটু রাজ্য সরকারের 1.5 লক্ষ কেন, আপনি 5 লক্ষ যায় আসে না। গীতা পাঠের থেকে আমরা মনে করি যে কর্মসংস্থান কাজের দাবিতে ব্রিগেডটা আপনাদের এলাকা থেকেও বারণ করেনি, কিন্তু আপনারা গেরুয়া রঙের দেশটাকে মুড়তে চান, তাই আমি 3 নম্বর হচ্ছে আপনি বললেন না রাজ্য সরকারের সহযোগিতায় ব্রিগেড। আমি বলছি দেখুন, রাজ্য সরকার কাকে কে কাকে সহযোগিতা করে আমি জানি না, কিন্তু শিবপুরের রামনবমীর দাঙ্গা থেকে দিলীপ ঘোষ আপনার দলের নেতারা অ্যারেস্ট হয় না। আপনার জায়গাটা কোথায় বুঝতে পারছেন না, আবার রাম থেকে যদি বামে চলে যায় সেইটা নিয়ে কি আশঙ্কার জায়গা? বেশি আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে একবার যাই। মিস্টার চট্টোপাধ্যায়, যে সাধারণ মানুষ একেবারে শীতের সকালবেলা হুড়হুড় করে বিভিন্ন জেলা থেকে তারা বাসে, ফেরি করে, ট্রেনে করে সবে তারা ভিড় জমাচ্ছেন, ব্রিগেড মুখী হচ্ছেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলই সাধারণ মানুষের কথা বলে, তারা সকলে সাধারণ মানুষের জন্য নাকি কাজ করতে চায়, কিন্তু বর্তমানে যে ছবিটা আমরা এই রাজ্যে দেখতে পাচ্ছি, কোথাও এই মুহূর্তে রুটি কাপড়া মাকানের দাবিটা, কর্মসংস্থানের দাবিটা অনেক বেশি যোগ্য হয়ে উঠছে এবং সেই কারণেই আজকে এই ভিড়। না দেখুন, এটা তো অনস্বীকার্য যে সিপিএমের হয়তো এখন একটা লো এতে চলছে, ইন্টেন্সিটিতে আছে ওরা, কিন্তু সিপিএম হচ্ছে ক্যাডার বেস পার্টি। এই যে মোবিলাইজ করা, এই যে ইউথ ফোক বা যে ফোককে গ্রাম গ্রাম থেকে নিয়ে আসা, মোবিলাইজেশন করা, এটা কিন্তু অন্য পার্টির কতটা আছে আমার জানা নেই, কিন্তু সিপিএমের এটা ছিল এবং সিপিএম সেটা দেখিয়েও দিল। এখন দেখিয়ে দিল যে সিপিএমের এই যে, যদি আপনি বলেন যে সিপিএম এখন অনেক কী বলবো অবস্থা খারাপ আছে, খারাপ অবস্থাতেও যে এইভাবে এরা মোবিলাইজ করছে লোককে। আর আপনি সেকেন্ড যে পয়েন্টটা বললেন এটা কিন্তু খুব পার্টিনেন্ট পয়েন্ট, সেটা আমি অ্যাপোলিটিক্যাল বলছি, আমি ইনক্লুডিং সেন্ট্রাল এবং স্টেট দুটোকেই বলছি যে এখন যে দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হয়েছে, সাধারণ মানুষের নাবিশ্বাস বেড়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। নাম্বার 3, শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা, দুর্নীতি, এই চারদিকে যে দেখছে অরাজকতা, ললেসনেস, এর মধ্যে লোক কিন্তু একটা অল্টারনেটিভ খুঁজছে এখন, কিন্তু অল্টারনেটিভ কে দিতে পারবে সেটা খুব বোঝা মুশকিল। একদমই তাই। একটা লাইন বলতে, সাধারণ মানুষের কথা বলবেন কে? কুসুমিতা, আমি জাস্ট একটা লাইনে বলবো। 2011 সালে যখন নির্বাচন হয় তার আগে সিপিএম একটা ব্রিগেড করেছিল, আমি তখন নিয়মিত সব পার্টির ব্রিগেডটা দেখতে যেতাম, আমার নিজের ইয়ে থেকে যেতাম, কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল ব্রিগেড, তারপরে সিপিএম হেরে গিয়েছিল, তারপরে বহু আমি শেষ করি। আর এই কিছুদিন আগে এসইউসি, আমি শেষ করি, এসইউসি ব্রিগেড ভর্তি করে দিয়েছিল, তারপরে কি মনে হয় এসইউসি ক্ষমতায় আসবে? আরে শূন্যর সঙ্গে শূন্য জুড়লে শূন্যই থাকে। এরা 34 বছর রাজ্যটাকে খতম করে দিয়েছে। আচ্ছা বেশ, তো লক্ষ কণ্ঠে গীতা পাঠে 1.5 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, আপনি নিজে দাবি করছেন, তাহলে এই লোকসভা নির্বাচনে এখান থেকে 35টা আসন পায় নাকি আরো বেশি সংখ্যক আসন পায় বিজেপি? অবশ্যই সেদিকেও তো আমাদের দেখতে হবে। তিনি আজকে কি বললেন সকালে শুনুন। কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর, এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। রাজনৈতিক চর্চা, স্টুডিওর আলোচনার পাশাপাশি ব্রিগেডের ছবিটা প্রতি মুহূর্তে কতটা বদলাচ্ছে সেদিকেও নজর থাকবে আমাদের। আর সেই কারণে এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ব্রিগেডের সভাস্থলে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখাও ছবিটা। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখান থেকে কিন্তু মাল্টি ক্যাম্প করছি এবং বিভিন্ন প্রান্তের ব্রিগেডের ছবি আমরা কিন্তু দর্শকদের সামনে তুলে ধরছি।
এবং এখনো পর্যন্ত যে অবস্থা তাতে কিন্তু আস্তে আস্তে ব্রিগেড ভর্তি হতে শুরু করেছে। আজকে ডিওয়াইএফআই ডাকা ব্রিগেড এবং এই ব্রিগেডে আজকে যুব নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের কাছে তারা আহ্বান জানিয়েছেন। মূলত তারা বলছেন যে যারা ইনসাফ চান, গোটা রাজ্য জুড়ে যে সমস্ত মানুষ আক্রান্ত, গোটা রাজ্য জুড়ে যে সমস্ত মানুষ তারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, তাদের কাছে আজকে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। দেখো, আমরা বারবার ডিওয়াইএফআই নেতৃত্বের কাছে এই প্রশ্ন করেছি, আমরা বারবার সিপিএমের রাজ্য নেতৃত্বের কাছে এই প্রশ্ন করেছি যে বিরোধীরা দাবি করছেন যে ব্রিগেডের ময়দানে এত মানুষ আসলেও ভোটের বাক্সে তার কেন প্রতিফলন ঘটে না। সেক্ষেত্রে তারা যে উত্তর দিয়েছেন যে এখানে পশ্চিমবঙ্গের বুকে যে নির্বাচন হয়, বারবার যে সন্ত্রাসের অভিযোগ সামনে উঠে আসে, তারপরে সমস্ত রাজনৈতিক দল, সরকারি দল ছাড়া তারা দাবি করেন যেখানে ভোট হয় না, ভোটের নামে প্রহসন হয়। তাহলে যে ভোটের নামে প্রহসন হয় সেই ভোটের রেজাল্ট নিয়ে এত আলোচনা কেন? বাম নেতৃত্বের এটাই হচ্ছে জবাব। কিন্তু নিঃসন্দেহে আজকে কিন্তু লোকসভা নির্বাচনের আগে মানুষ তাকিয়ে থাকবেন এই ব্রিগেডের দিকে, কারণ বাম নেতৃত্ব মনে করছেন এটা ঘুরে দাঁড়ানোর ব্রিগেড, এটা লড়াইয়ের জমি পুনরুদ্ধারের ব্রিগেড। ফলে লোকসভা নির্বাচনের আগে সেই লড়াইয়ের জমি তারা কতটা পুনরুদ্ধার করতে পারবেন, বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষকে আজকে ব্রিগেডের ময়দানে তারা হাজির করাতে পারবেন, উত্তরবঙ্গের জমায়েত কতটা হয়, দক্ষিণবঙ্গের জমায়েত কতটা হয়, কোন জেলা থেকে কোন অংশের মানুষ তারা ব্রিগেডের সমাবেশে আসছেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে যেখানে সিপিএমের সবচাইতে বড় দুর্বলতা, যেখানে বাম নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তৈরি হয়েছে গত কয়েক বছর ধরে, সেটা হচ্ছে গ্রাম বাংলা। সেই অর্থে কৃষক, সেই অর্থে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, একেবারে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, তাদের ভিড় কিন্তু আজকে ব্রিগেডের ময়দানে, এবং সময়ে যত গড়াচ্ছে মানুষ কিন্তু আসতে শুরু করছেন। আমি সুমন বাবুর কাছে এই জায়গায় আসবো। একেবারে এই ছবিটা কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও দেখেছিলাম, একেবারে মাটি কামড়ে আন্দোলন যাকে বলে, যেটা করতেন মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও এখন কি কিছুটা হলেও মুখটা পরিবর্তন হয়ে গিয়েছে রাজনীতির? 1-to-1 যে কানেক্টিভিটিটা ছিল, যে কানেকশনটা ছিল, যে যোগাযোগটা ছিল, কোথাও সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র প্রকল্পমুখী হয়ে গিয়েছে তৃণমূল সরকার। আমি তো বুঝতে পারছি না যে আপনারা কোত্থেকে পরিসংখ্যানগুলো পাচ্ছেন যে 1-to-1 মানুষের সঙ্গে কন্ট্যাক্ট নষ্ট হয়ে গেছে। এত অভিযোগ কি করে আসে? অভিযোগের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সাফল্যের প্রশ্ন। আপনাদের যখন বলা হয় যে তৃণমূল কংগ্রেসের যে মানে নির্বাচনী সাফল্য, সেই নির্বাচন মনে করিয়ে দিই সুমনদা, যেখানে ওই চাকরি প্রার্থীরা 500 দিন ধরে যারা রাস্তায় রয়েছেন, চিঠিগুলো মুখ্যমন্ত্রী অবধি পৌঁছতে পারলেন না, দরজায় তাদের ফেলে দিয়ে আসতে হলো। আপনি এরপর বলবেন 1-to-1 কানেকশন আছে, দরকার নেই, কন্টাক্ট আছে। গোটা ভারতবর্ষের বেকারত্বের যে ছবি, সেটা 9% ছাপিয়ে গেছে একদম। হ্যাঁ, 2019-এ 45 বছরের সেরা ছিল, 2023-এ এই মুহূর্তে মানে 50 বছরের সেরা। আর এই রাজ্যের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, বেকারত্ব আছে। 2 কোটি বেকারের চাকরি হয়নি, যেটা নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন। আমি অন্য কথা বলছি, আমি বলছি যে বিমলদার ইনসাফ শব্দে আপত্তি আছে, আমার আপত্তি নেই। ইনসাফ হোক আর ন্যায় সংকল্প যাত্রা হোক, দুটোই একই। মানুষের জন্য না, মানুষের জন্য আপত্তির জায়গা নেই, কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় যে বিমলদারা কি কোনো জায়গায় ভয় পাচ্ছেন যে ভোটটা 2019-এর লোকসভা নির্বাচনে গিয়ে এই যে 2 থেকে 18 হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কোথাও থমকে যায়? আমি কিন্তু চাই যে মানে যে ব্রিগেড সমাবেশ হয়েছে, সেই ব্রিগেড সমাবেশ সাফল্যমণ্ডিত হোক, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ব্রিগেড সমাবেশ আমরা করব, আর উল্টো দিকে আপনি দেখলেন যে বিরোধী দলনেতা তিনি আজকে যে কথাগুলো যাদের নাম করলেন, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, ইনি ভুলেও কিন্তু একবার বামেদের কথা বললেন না। দুর্ভাগ্যজনক এটা যে এইটাতেই পরিষ্কার হয়ে যায় যে বাম এবং রামের যে প্রাসঙ্গিক মনে করছে, এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। সৈকতের কাছে আসবো। বিমলদা, বহুদিন ধরে তো রাজনীতি চর্চা করি, ওই বাসের পেছনে লেখা থাকে না, ওরে পাগল মা কি তোর একার, তো আমি সেরকম বলি, ওরে পাগল ভোটার কি তোদের কেনা? ভোটার কারো কেনা নয়, ভোটার সিপিএম এর নয়, কংগ্রেসের নয়, বিজেপির নয়। কিছু ডেডিকেটেড ক্যাডার থাকে, সিপিএম এর আছে, বিজেপিরও আছে, বা কিছু লোক এখনো তৃণমূল করে, বাকিরা হচ্ছে যুক্তিসিদ্ধ মানুষ, তারা ভোট দেয়। সুতরাং সিপিএম এর ভোট, কংগ্রেসের ভোট এইভাবে ভাগ না করাই ভালো। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে শুধু আমার একটা জিনিস, আমি একটু সিপিএম এর প্রশংসা করেই বলবো যে অনেক তো রাগরাই করলাম এবং ঠিক কারণেই করলাম,
সেটা হচ্ছে এখনো ক্ষমতায় এতদিন না থেকেও সিপিএম কিছু লোককে ব্রিগেডে আনতে পারছে। আমি শুধু তৃণমূলের কথা ভাবছি, কিছুদিন পরে তো ওরা ক্ষমতায় থাকবে না, 4টে লোককে আনতে পারবে ব্রিগেডে, দলটাই উঠে যাবে। তবু বামপন্থী দলটা রয়েছে, কারণ একটাই, সেটা হচ্ছে মতাদর্শ। ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে কেন? 84 সালে 2টো আসন থেকে মতাদর্শ, মানুষ দলের মতাদর্শ পছন্দ করে। এখনো আমি জানি এটা বিকৃত মতাদর্শ, তবু বাম মতাদর্শে কিছু মানুষ আসে, এদের মতাদর্শ নেই, দলটাই উঠে যাবে। আর সিপিএম ঘুরে দাঁড়াবে, ওরা পথে পথে ঘুরে বেড়াবে, ঘুরে আর দাঁড়াতে হচ্ছে না ওদের, 5% নিয়ে ঘুরে দাঁড়াবে। আমরা পথে ঘাটেই ঘুরে দাঁড়াতে চাই। আমরা আর যাই হোক এই ব্রিগেডের মাঠে এসি লাগিয়ে ব্রিগেড সমাবেশ করতে চাই না। আমরা আর যাই হোক যে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করি সেই দলের নাম্বার 2কে আমার দলের প্রধান বক্তা করে ব্রিগেড সমাবেশ করি না। একদম আপনি ঠিকই ধরেছেন যে শূন্যের সংখ্যাটা খুব ভারী, জানেন তো। তার জন্য আজকে আপনাদের তৃণমূল বিজেপির রাতের ঘুম উঠছে ইনসাফ যাত্রা আর ইনসাফ ব্রিগেড দেখে। তার কারণ আপনারা জানেন যে শূন্য থেকে আপনারা শুরু করেছিলেন অভিষেক চোরদের ধরবেন প্রতিশ্রুতি দিয়ে, আপনারা নিজেরা সেটিং করে বসে রয়েছেন। আর যে তৃণমূল ভেবেছিল এই রাজ্যে যত দিন সরকারে থাকবে ততদিন লুটে পুটে খাবে, সেদিন শাহজাহান, সেদিনের বাদশাহ, সেদিনের কেষ্টবিষ্টুদের আজকে তিয়ার জেলে ডাল ভাত খেতে হচ্ছে। আমরা চুরি করি যেভাবে মতাদর্শগতভাবে এখনো পর্যন্ত সিপিএম এর অবস্থানের যেভাবে প্রশংসা করলেন, সেই সুরটা কিন্তু আজকে কোথাও সকালবেলা শোনা গেল না। সুকান্ত মজুমদার তিনি বেরোচ্ছিলেন শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:30 নাগাদ, ডিওয়াইএফআই কিন্তু স্লোগান দিল, দেখুন। বিধানসভা ভোটের আগেও করেছিল, বামফ্রন্টের ব্রিগেড হয়েছিল, একটা সিটও তো জোটেনি, 9-7 কোনো রকমে কাপড় বাঁচিয়েছিল। তৃণমূল সাথে গঠবন্ধন করে এরা চলবে সেন্ট্রালে, আর এখানে এসে মারামারি করবে, এটা তো চলতে পারে না। এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি, আর গোটা দেশে মস্তি, এ মডেল বাংলার মানুষ নেবে না। তো অ্যালায়েন্স কার আছে তো বোঝাই যাচ্ছে। মমতা ব্যানার্জি বলছে মল্লিকা অর্জুন খড়গেকে প্রধানমন্ত্রী বানান, সীতারাম ইয়েচুরি বলছেন মল্লিকা অর্জুন খড়গেকে প্রধানমন্ত্রী বানান। আমরা তো নরেন্দ্র মোদীকে বানাতে বলছি, অ্যালায়েন্সটা কার আছে? ওদের আছে। সুমন্ত সৈকত এক্ষুনি শূন্যর ওজনের কথা বললো। একটা জিনিস কিন্তু মানতেই হবে, ইন্ডিয়া জোটে সীতারাম ইয়েচুরি যতই মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর পাশে বসে থাকুন, এ রাজ্যের ক্ষেত্রে বামেরা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে সমানভাবে তাদের এই প্রতিবাদ, তাদের আন্দোলন চালিয়ে যাবে, এটা তারা বলছে। এবং আসন সমঝোতায় কিন্তু কোনো মতেই তারা তৃণমূলের দিকে এগোবেন না, এমনটাও স্পষ্ট করে দিয়েছে। আমি আসন সমঝোতা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আলোচনা করা দরকারই নেই কোনো। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এককভাবেই 42টা সিটের লড়াইয়ে 42টা জায়গাতেই তারা এগিয়ে থাকার জায়গায় রয়েছে। ফলে তৃণমূলের এই জায়গায় সংকটটা অন্য জায়গায়, ইন্ডিয়া জোটের কথাটা অন্য জায়গায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যদি সিট শেয়ারিংটা সঠিকভাবে হয় এবং 1:1 লড়াই হয় তাহলে বিজেপিকে হারানো সম্ভব। আমি বললাম যে সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখছেন, সুকান্ত মজুমদার 2021-এর নির্বাচনের যে দিচ্ছেন, প্রমাণ পেশ করছেন, এই 2021-এর নির্বাচনে সুকান্ত মজুমদার কোথায় ছিলেন? 2019-এ উনি লোকসভায় ছিলেন, আর বিজেপির যতদূর জানি তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের আমলে 3 থেকে বেড়ে ওরা 77 হয়েছিল, এখন কমতে কমতে অনেকটা নিচে নেমেছে। আর ওই সুকান্ত মজুমদার তার যদি খাতা খোলেন, তার যদি মানে রেজাল্ট দেখেন, তাহলে ধূপগুড়ি দেখতে হবে যে ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল নির্বাচন কমিশনের। আমি সিপিএম এর প্রশংসা করিনি, আমি বলেছি একটা দলের মতাদর্শ থাকা উচিত। এখন কথা হচ্ছে যে 42টা আসনে আমরাও তো এগিয়ে আছি, আমরাও তো লড়াইটা করছি, আমাদের তো লক্ষ্য হচ্ছে পশ্চিম বাংলায় ওই সিন্ধুবাদের নাবিকের গল্পের বুড়োর মতো একটা শক্তি, ভয়াবহ শক্তি চেপে আছে, একটা দেশ বিরোধী শক্তি চেপে আছে, যাদের নেতাদের সঙ্গে বাইরের লোকের যোগাযোগ থাকে। তাই এই সমস্ত শাহজাহান, আওরঙ্গজেবের মতো ব্রিগেড কিন্তু ক্রমশই ভরছে, ডিওয়াইএফআই এর যৌবনের ব্রিগেড। আজকে আমি সৈকতের কাছে এই জায়গায় আসবো, বারবার সিপিএম কে তথা বামেদের বিরুদ্ধে হতে হয়েছে, বৃদ্ধতন্ত্র এই শব্দ কিন্তু ব্যবহৃত হয়েছে কোথাও। সেই কারণে কি খুব সুচিন্তিতভাবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে একেবারে ছাত্র যুব সংগঠনকে এগিয়ে দেওয়া হলো?
না দেখুন, 2021-এর নির্বাচনে যদি আপনি বামফ্রন্টের প্রার্থী তালিকা দেখেন, তাতে কম বয়সী তরুণ প্রজন্মের ছাত্র যুব নেতারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রার্থী হয়েছিল। বিষয়টা হচ্ছে গোটা দেশ এবং রাজ্যের রাজনীতিকে যেভাবে বৃদ্ধ বানানো হচ্ছে, পঙ্গু বানানো হচ্ছে, দুর্নীতিগ্রস্ত বানানো হচ্ছে, করাপ্টেড করা হচ্ছে, রাজনীতির নামে যখন ব্যবসাটাই মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তখন রাজনীতির সমাজসেবার মূল উদ্দেশ্যকে প্রাসঙ্গিক করে তুলতে নবজোয়ার যদি রাজনীতির মধ্যে আনতে হয়, তাহলে এই তৃণমূলের নবজোয়ার আর বিজেপির মোদির ধর্মের জোয়ার, এই দুটো জোয়ারকে আটকাতে হলে ইনসাফ যাত্রার মধ্য দিয়ে ছাত্র যুব প্রজন্মকেই এগিয়ে আনতে হবে। আমরা বামেরা তো বরাবর বলছি যে মেন ইস্যু কি গোটা দেশ এবং রাজ্যে, রাম মন্দির, জগন্নাথ মন্দির এসব চলতে থাকবে, কিন্তু মূল ইস্যু হচ্ছে দুটো সরকারকে কাজ দিচ্ছে না। সেই কর্মসংস্থান মূল যে লড়াই দাবি, সেই দাবি সরাসরি যুক্ত যুব সম্প্রদায়ের সঙ্গে। শিক্ষার খরচ বাড়ছে, পড়াশোনার খরচ বাড়ছে, জাত ধর্মের হিংসা বাড়ছে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র যুবরা যদি মুখ না খোলে সমাজ বদলাতে পারে না একেবারে। এবং সুমনবাবু, কোথাও এই বার্তাটা থেকেই কোথাও অন্য রাজনৈতিক দলগুলো, যেখানে এ রাজ্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপি, তারা কি একটু হলেও দূরে চলে যাচ্ছে? এই কারণে আমি বলছি, এ রাজ্যের ক্ষেত্রে যখন আমরা দেখছি যে সামনেই লোকসভা নির্বাচন, যখন আসন সমঝোতা হওয়ার কথা, ইন্ডিয়া জোট কতটা দানা বাঁধবে সেটা নিয়ে যখন মাথা ব্যথা হওয়ার কথা, তৃণমূল কংগ্রেসের অন্দর কিন্তু তখন 90 আর পুরনো এই দ্বন্দ্বে জর্জরিত। আর ঠিক সেই সময় বামেরা কিন্তু একেবারে সামনে আনছে ছাত্র যুবকে এবং ব্যাকআপ সাপোর্ট দিচ্ছেন কিন্তু তাদের যে পোড় খাওয়া রাজনীতিকরা রয়েছেন তারা। না, আমি সৈকত একটু আগে নিজেই বললো যে 2021-এর নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকায় বহু তরুণ মুখ ছিল, কিন্তু তারপরেও দিনের শেষে তারা শূন্য। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ না, প্রার্থী তরুণ হবে না, বৃদ্ধ হবে না, প্রবীণ হবে, এটা গুরুত্বপূর্ণ না, দল কিভাবে সার্ভিস দিয়েছে, মানুষের সঙ্গে তার যোগাযোগ কতটা, মানুষ সেই দল কতটা তার প্রতিশ্রুতি পূরণ করেছে। যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য তিনি বাস্তবায়িত করেছেন। দুজনকে একবার থামাই, দুজনকে একবার থামাই। বিমল শঙ্কর দা, আস্তে, আরে কেন্দ্রে আমরা ক্ষমতায় আসবো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, কিন্তু কর্মসংস্থান, বেকারত্ব, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। এই মানে কেন্দ্রে আমরা ক্ষমতায় আসবো, আমাদের বলতে দিতে হবে, তার কারণে কিন্তু আমরাই কথা বলবো। সেটা হচ্ছে এত কথা না বলে, এত কষ্ট না দিয়ে সবাই 1983 একটা সিনেমা দেখতে পারতো, মুঝে ইনসাফ চাহিয়ে। ওই সিনেমা কটা হিট করেনি, এদের এই তথাকথিত ইনসাফও হিট করবে না। এরা 34 বছর ধরে রাজ্যটাকে ধ্বংস করেছে, এখন এই তৃণমূলের সঙ্গে মিলে, ওই তৃণমূল মিলে রাজ্যটাকে ধ্বংস করছে। এদের সব কটা দিনের শেষে ব্রিগেড থেকে কি বার্তা আসে এবং দিনের শেষে ব্রিগেড কতটা ভর্তি হয়, সত্যি এই সংখ্যা ভোট বাক্সে কতটা ডিভিডেন্ড দেয় সিপিএম কে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ, কিন্তু প্রত্যেক মুহূর্তে ব্রিগেডের ছবি আপনাদের দেখাতে থাকবো। বিরতির পর আনন্দ সকালে ফিরছি, সঙ্গে থাকবেন।